রাত 2টোর সময় বাসায় ফিরছিলাম। হঠাৎ এই দেখি একটা লোক আমার বাসা থেকে বের হচ্ছে। পরনে আন্ডারওয়্যার, শার্ট কাঁধে ঝুলিয়ে রেখেছে। দেখেই মাথা হ্যাং হয়ে গেল। কে এই লোক? আর এত রাতে আমার বাসা থেকে বের হচ্ছে? কাহিনী তো কিছু বুঝলাম না। গাড়ি সাইড করে লোকটার কাছে এগিয়ে গেলাম। গাড়ি থেকে নামতে নামতেই লোকটা উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু লোকটাকে আর পেলাম না। মাথায় তো কিছুই খেলছে না। কি হচ্ছেটা কি? রাতের বাজে 2টা। সাজিয়া বাসায় একা। তার উপরে আমার বাসা থেকে অর্ধনগ্ন অবস্থায় অচেনা একটা লোক বেরিয়ে যাচ্ছে, যাকে এর আগে আমি কখনোই দেখিনি। তার মানে কি সাজিয়া আমায় ঠকাচ্ছে? না, ওকে গিয়ে জিজ্ঞেস করি। বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসায় ঢুকে আরো বড় ধরনের একটা শকট খেলাম। সাজিয়া শরীরের কাপড় ঠিক করছে। সাজিয়া কে এসেছিল বাসায়? আর তোমার শরীরের এই অবস্থা কেন? কই, কেউ তো আসেনি। আর আমি তো মাত্র গোসল করে আসলাম, তাই কাপড় চেঞ্জ করছি। সাজিয়া গোসল করে এসেছে, সেটা শুনে সন্দেহের মাত্রাটা আরো বেড়ে গেল। মিথ্যে বলছো আমায়? আমি তো নিজের চোখে দেখেছি যে একটা লোক অর্ধনগ্ন অবস্থায় বাসা থেকে বের হচ্ছে। কি 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 বলছো এসব তুমি? তুমি কি আজও ড্রিঙ্ক করেছ? যা বলছি সত্যি বলছি। আর তুমি আমাকে প্রশ্নবোধক চিহ্নে আটকে দিয়ে আসল টপিকটা ঘুরাতে চাইছ? আকাশ, কি সব বলছো তুমি উল্টাপাল্টা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। পাগল হয়ে গেলে নাকি তুমি? সাজিয়া, আমি পাগল কি ভালো মানুষ সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আর আমাকে পাগল বলে কথার মারপেচ আরও গিট্টু লাগছে। আমি কিন্তু পাগল নই। আর পাগল হলেও সেন্স ঠিক আছে আমার। সব কিছুই নিজের চোখে দেখেছি আমি। তা না হয় তোমাকে এসব বলার কোনো মানেই হয় না। তোমাকে আমার আর কিছু বলার নেই। আমি জানি না তুমি কাকে দেখেছ, তবে তুমি যেটা মিন করতে চাইছ সেরকম আমি কিছুই করিনি। ওকে, যাও ঘুমিয়ে পড়ো। সাজিয়া ঘুমোতে চলে গেল। আমি জানি সাজিয়া মিথ্যে বলছে আমায়। ওই লোকটা বাসা থেকেই বের হয়েছে, আর তার উপরে সাজিয়ার গোসল। আন্দাজ করতে পারছি আমি কিছুটা। আমি হয়তো সাজিয়াকে সুখ দিতে পারি না, তাই সে অন্য লোকের সাথে। বুক ফেটে কান্না আসছে। এত কষ্ট কার জন্য করি আমি? সারাদিন রাত মেহনত করি, নিজের প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করাবো সেটা নিয়েই পড়ে থাকি সারাদিন, যেন ভালো একটা অবস্থানে যেতে পারি, সাজিয়াকে নিয়ে সুখে থাকতে পারি। কিন্তু সাজিয়া অন্য লোকের সাথে সে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। চুরি করে আবার আমার মুখের উপরে কথা বলছে যে সে চুরি করে নাই, যাকে নিয়ে সুখে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছি সে অন্যকে নিয়ে বিলাসিতায় মগ্ন। কিছুই বললাম না আর ওকে। কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। এই কি হলো? খাট রেখে সোফায় শুলে যে? এমনি শুয়েছি। তুমি ঘুমিয়ে পড়ো। না, এমনি না। তুমি খাটে আসো। সোফায় ঘুমাতে হবে না তোমার। ওকে, হাসছি। সাইডে চাপো তুমি। যদিও সাজিয়াকে দেখে ঘৃণা লাগছে, কিন্তু নিজেকে তো কষ্ট দিব না। সারাদিন খাটাখাটুনি করে এসে সোফায় ঘুমাবো কেন? বিছানায় এই ঘুমাবো। বিছানায় গিয়ে শুতেই সাজিয়া আমায় জড়িয়ে ধরল। সাজিয়ার শরীর থেকে অপরিচিত একটা ঘ্রাণ নাকে ভেসে আসল। তার মানে আমি পুরোপুরি শিওর হতে পারি যে সাজিয়া খারাপ কিছুতে লিপ্ত হয়েছে। না হয় ওর শরীর থেকে এমন ধারা ঘ্রাণ আসার তো কথা না।
আমি তো ওকে এমন ধরনের কোনো পারফিউম কিনে দেইনি। তাহলে অচেনা পারফিউমের ঘ্রাণ ওর শরীরে আসলো কি করে? ঘৃণার মাত্রা আরও বেড়ে গেল। সাথে সাথে সাজিয়ার হাত গা থেকে ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে ওর গলা চিপে ধরলাম। এই সত্যি করে বল, কার সাথে বিছানা শেয়ার করেছিস তুই? প্লিজ আমায় ছেড়ে দাও আকাশ। আমার খুব লাগছে। লাগুক, তোর খুব লাগার জন্যই তো তোর গলা চেপে ধরেছি। বল, কার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিস? আমি কারোর সাথেই কিছু করিনি। তুমি শুধু শুধু আমায় খারাপ অপবাদ দিচ্ছ। মেজাজটা এবার আরও বিগড়ে গেল সাজিয়ার কথা শুনে। গলা ছেড়ে দিয়ে ঠাসঠস করে কষে দুইটা লাগিয়ে দিলাম। আজকের পর আমার ধারে কাছেও আর ঘেসবি না। বেশি কিছু আর বললাম না তোকে। তোকে দেখলেই আমার রাগ উঠছে। যা, বিছানা থেকে উঠে অন্য রুমে গিয়ে ঘুমা। উঠে চলে এলাম অন্য রুমে। কিছু বলার নেই আর। তবে এটুকুই বলবো, মানুষটার বদ আচরণে মানুষটা আমার মন থেকে সরে যাচ্ছে। অন্য রুমে এসে শুয়ে আছি। অন্যদিকে আকাশ শুয়ে শুয়ে চোখের জল ঝরাচ্ছে। কি ভাবলাম আর কি হলো? ভালোবেসে যাকে 6 মাস আগে বিয়ে করেছিলাম, সে আজ অন্যের সাথে রং তামাশা করে। আমার খাটাখাটুনিগুলোর দাম তার কাছে নেই। সে মনে করে আমি তার থেকে দূরে দূরে ভাগছি। সমস্যা নেই, আমি দূরে দূরে ভাগলে ভাগছি। আমার মাকাম আমি হাসিল করে তাকে জুদা করে দিব। করুক সে তার রং তামাশা। তবে তার আগে আমাকে আরও শিওর হতে হবে। সমস্ত সিমটম তো আমি যা ভাবছি সেই দিকেই ইঙ্গিত করছে। বাকি পুরোপুরি পাকাপোক্তভাবে শিওর হয়ে নেই। তারপর কোনো একটা স্টেপ নিব আমি। কাল আমি তাড়াতাড়ি বাসায় ফিরব। দেখব লোকটা কি কালকেও আসে কিনা। ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সাজিয়ার ডাকে ঘুম ভাঙল। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে। টেবিলে নাস্তা রেডি করে রেখেছি। উঠে খেয়ে নাও। উঠে গিয়ে রেডি হয়ে নিলাম। পরে নাস্তা করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। মাথায় খালি কালকের বিষয়টাই ঘুরপাক খাচ্ছে। অফিস শেষ করে 6টার সময় বাসায় চলে এলাম। সাজিয়া ও আমায় দেখে অবাক। আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা, জানাতে হবে না। তবে টেবিলে নাস্তা লাগাচ্ছি, তুমি ফ্রেও হয়ে খেয়ে নিও। কোনো কথাই বললাম না। চুপচাপ ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে রুমে বসে আছি। সাজিয়া বারবার আমার সামনে ঘোরাফেরা করছে। হয়তো কিছু একটা বলতে চায়। চেহারা দেখে বোঝাই যাচ্ছে কোনো কিছু একটা নিয়ে টেনশন করছে। হয়তো বা আমি আজ তাড়াতাড়ি আসায় তার আশিকের সাথে সময় কাটাতে পারবে না। হঠাৎ এই মাথায় একটা প্ল্যান আসলো। আজ ওদেরকে ধরব, কিন্তু বাসায় থাকলে তো তাদেরকে ধরতে পারব না। আমি আছি জানলে হয়তো সেই অপরিচিত লোকটা বাসায় আসবে না। অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলাম। এই, তুমি কোথায় যাচ্ছ? অফিসে যেতে হবে এখনই। কাজ কিছু বাকি আছে, সেটা শেষ করে রাতে আসব। কি হহ, সত্যি বলছো তুমি রাতে আসবা? খুশি হচ্ছ মনে হয়। না, খুশি হব কেন, এমনি বললাম আর কি। হ্যাঁ, রাতেই ফিরব। সাবধানে যেও। সে আমায় একবারও জিজ্ঞেস করল না যে একবার অফিস থেকে আসার পর আবার কিসের কাজে যাচ্ছি। ধুর, কার থেকে কি হোপ করছি। আমি থাকলে তো তার এই সমস্যা। বাসা থেকে বের হয়ে আসলাম। আজ সারারাত ঘরের আশেপাশে পাহারা দিব। কোনো অফিসে যাব না। সাজিয়াকে মিথ্যে বলেছি যে অফিসে যাব। আসল কথা তো আজ আমি ওদের হাতে নাতে ধরল।
রাত 12টা পর্যন্ত এভাবে ঘোরাফেরা করলাম বাড়ির আশেপাশে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বাসায় এসে পড়লাম। আজ হয়তো চোর সচেতনতা দেখিয়েছে। সমস্যা নাই বাছাধন, কতদিন তোমার সচেতনতা থাকে সেটাই দেখব আমি। বাসায় এসে ফ্রিজ থেকে ড্রিঙ্কের বোতলটা বের করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ড্রিঙ্ক না করলে মাথাটা কেমন যেন জ্যাম হয়ে থাকে। সারাদিন কাজের চাপে মাথাটা পুরো আওলা ঝাওলা হয়ে যায়। সাজিয়া অন্য রুমে শুয়েছে। কাল তাকে আকাশ মানা করেছে যে আকাশের সাথে না ঘুমাতে, তাই আজও সে অন্য রুমে ঘুমিয়েছে। হঠাৎ এই মাঝরাতে ঘুম ভেঙে যায় পানির শব্দে। এত রাতে পানির আওয়াজ কোথা থেকে আসছে? না উঠে গিয়ে দেখি। রুমে ছেড়ে বের হয়ে আসলাম। খোঁজ করতে লাগলাম কোথা থেকে ঝুম ঝুম পানির আওয়াজ আসছে। ওয়াশরুমের সামনে যেতেই দেখি সাজিয়া গুনগুন করে গান করছে। বাহির থেকে স্পষ্টতা শোনা যাচ্ছে। সাজিয়া, কি করছো তুমি? গোসল করছি। আর কিছু বললাম না, চুপচাপ চলে আসতে ধরলাম। তখনই নজর পড়ল ঘরের মেইন দরজার দিকে। দরজা খোলা। এত রাতে দরজা খোলা কেন? লোকটা কি এসেছিল নাকি? তাড়াতাড়ি করে দরজার সামনে গেলাম। গিয়ে আশপাশে ভালো করে চোখ পাকিয়ে দেখছি যে কেউ আছে কিনা। তখনই দেখতে পেলাম বাড়ির গেট খুলে কালকের সেই লোকটা বেরিয়ে যাচ্ছে। এটা দেখেই তো চোখ কপালে উঠে গেল। কালকে তো তাও ভালোই ছিল, আজকে আরো বিদঘুটে লাগছিল লোকটাকে। আজও সেই আন্ডারওয়্যার, তবে শরীরে কিছু নেই। মাথায় পাগড়ির মতো করে কিছু একটা পেঁচিয়ে রেখেছে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে আমার। সাজিয়া আমি বাসায় উপস্থিত থাকা সত্ত্বেও অন্য পুরুষ এনেছে। আজকে আরো বিদঘুটে লাগছিল লোকটাকে। আজও সেই আন্ডারওয়্যার, তবে শরীরটা কোনো কিছু নেই। মাথার মধ্যে পাগড়ির মতন করে কিছু একটা পেঁচি রেখেছে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। সাজিয়া আমি বাসায় উপস্থিত থাকা সত্ত্বেও অন্য পুরুষ এনেছে। এটা যেন আর মানা যাচ্ছে না। না, সাজিয়াকে জিজ্ঞেস করা দরকার। বের হোক সে ওয়াশরুম থেকে। অপেক্ষা করছি সাজিয়ার জন্য। একটু পর সে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সাজিয়া, আমি বাসায় থাকা সত্ত্বেও সেই লোকটাকে আজ তুমি বাসায় নিয়ে এসেছ? তোমার রুচি এতটা নিচে নেমে গেছে? আকাশ, কি সব বলছো উল্টাপাল্টা? কাকে ঘরে নিয়ে এসেছি আমি? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? কাকে নিয়ে এসেছ সেটা আমার থেকে তো তুমি ভালো জানো। তোমার মাথা খারাপ হয়ে গেছে আকাশ। তুমি কাল থেকে উল্টাপাল্টা বকাবকি করছো। সাজিয়া, আমায় পট্টি পরাবে তুমি? তোমার কি মনে হয় আমি দুধের বাচ্চা? কাল ও সেই লোকটা আমার বাসা থেকে বের হয়েছে। আজ তো নিজের চোখে দেখলাম। আমি জানি না তুমি কাকে দেখেছ, তবে আমি কাউকে বাসায় আনিনি। আমার বাসায় পুরুষ থাকতে অন্য লোক কেন আনতে যাব আমি? এমন কোনো দরকার এই পড়ে নাই আমার। আর তাছাড়া আমার চরিত্র এখনো এতটা নিচে নামেনি। সো উল্টাপাল্টা বলা বন্ধ করো। হ্যাঁ, এখন তো আমি উল্টাপাল্টা বলছি। তাহলে এত রাতে গোসল করার মানে কি? আর ঘরের মেইন দরজা কেন খোলা ছিল? আমার ঘুম আসছিল না, তাই দরজা খুলে বসেছিলাম। আর কেমন যেন অস্থিরও লাগছিল গরমে, তাই গোসল করেছি। বাহ বাহ, বেশ ভালোই তো মিথ্যে বলতে শিখে গেছ। আমি মোটেও মিথ্যা বলছি না। সেটা আমি বুঝে গেছি যে তুমি সত্যি বলছো কি মিথ্যা। একটা কথা বলি সাজিয়া তোমায়, তোমার যদি আমার সাথে থাকতে ইচ্ছে না হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু এভাবে অশ্লীলতা করিও না ঘরের মধ্যে পুরুষ এনে। সেটা আকাশ, কখন থেকে দেখছি যা তা বলছো।
কাকে দোষ দিচ্ছ তুমি? হা, নিজে ঠিক আছো তুমি? অফিসে যেই মেয়েটা জব করে ফাহমিদা নামের, ওকে আর তোমাকে নিয়ে তো অনেক কথাই কানে আসে। আমি তো কখনো আঙ্গুল তুলিনি এসব নিয়ে, কিন্তু তুমি কেন আঙ্গুল তুলছ? যেটা আমি করিও নি সেটা নিয়ে। সাজিয়া জবান এসে গেছে তোমার। ফাহমিদার সাথে আমার কিছুই নেই, তা আমি জানি আছে কি নেই। লোক মুখে অনেক কথাই শুনি, আর এখন বিশ্বাসও হচ্ছে তোমার কথাবার্তার দ্বারা। আমায় দূর করে দিয়ে সেই মেয়েকে ঘরে তুলবে, এটাই তো তোমার মূল মাকসাদ। থাপড়ে গাল লাল করে ফেলবো একদম সাজিয়া। মুখ সামলে কথা বলবি বলে দিলাম। এখন তো শাসাবাই, কারণ সত্যটা কেউ হজম করতে পারে না। বাংলায় একটা প্রবাদ আছে না, যে হক কথায় হাজী সাহেবের মুখ খারাপ। তোমার জন্য প্রবাদটা মিথ্যা কেন হবে? তোমার মতো গায়ে পড়া মেয়েকে বিয়ে করে জীবনটাই বরবাদ করে দিলাম আমি। সেম কথা আমিও বলতে পারি আকাশ। তোমাকে বিয়ে করে আমিও নিজের জীবন নষ্ট করে দিয়েছি। সাজিয়া, তোমায় আর কিছু বলার নেই, তবে এটুকুই বলবো, আজ খুব বড় বড় কথা বের হচ্ছে মুখ দিয়ে। যেদিন হাতে নাতে ধরব সেদিন কেয়ামত শুরু হয়ে যাবে, মনে রেখো। চলে আসলাম নিজের রুমে। ওর মতন মেয়ের সাথে আর কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। স্বামীর মুখের উপরে তর্ক করে, আবার স্বামীকেই মিথ্যে বানানোর ফন্দি আটে। আমার নিজের চোখে দেখা জিনিসকে ভুল বলে। কত বড় খারাপ হলে এমন করতে পারে সে? ওকে সমস্যা নাই, আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা চলছে তো। যেদিন হাতে নাতে ধরব সেদিন তোকে জবাই করে দিব। বিছানায় শুয়ে শুয়ে সাজিয়ার সাথে সম্পর্ক হওয়ার প্রথমকার সময়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে বর্তমানে চলে আসলাম। তখনই ঘৃণাটা আরো বেড়ে গেল। তুই আমায় রেখে অন্য পুরুষ ধরেছিস তো, তাহলে এবার দেখবি আমার খেলা। ফাহমিদাকে নিয়ে কি করি আমি? ওকেই বিয়ে করব তোকে ডিভোর্স দিয়ে। ঘুমিয়ে গেলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সাজিয়া টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছে। উঠো নাস্তা করে নিলাম। আজ আর সে আমায় ডাকেনি। নাস্তা করে অফিসে চলে গেলাম। সাজিয়ার সাথে এক ফোঁটা কথাও বলিনি যাওয়ার সময়। থাকুক সে ওর মতন। অফিসে পৌঁছে ফাহিমকে কেবিনে ডাকলাম। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি স্যার, বলুন। ফাহমিদা, দুনিয়া তোমাকে আর আমাকে নিয়ে অনেক কিছুই বলছে। আমার বিয়ে করা স্ত্রী সাজিয়াও তোমাকে আর আমাকে একত্রে করে খারাপ কথা শুনিয়েছে গতকাল, যে তোমার সাথে আমার সম্পর্ক। তোমাকে ঘরে তুলতে চাই আমি। স্যার, হঠাৎ ম্যাডাম আমায় নিয়ে এসব কেন বলেছেন? কারণ তার আর আমার সাথে সংসার করার ইচ্ছে নেই। সে অন্য কাউকে পেয়ে গেছে, তাই সে আমার থেকে মুক্তি চায়। ওহ ফাহমিদা, তুমি কি আমায় বিয়ে করবে? স্যার, কি বলছেন এসব? ম্যাডাম তো এখনো আপনার সাথেই সংসার করছে, তারপরেও আমি বিয়ে করব মানি? সাজিয়াকে আমি ডিভোর্স দিয়ে দিব, তারপর তোমায় বিয়ে করে নিব। তুমি কি আমায় বিয়ে করবে? বা এতে কি তোমার কোনো আপত্তি আছে? স্যার, আপনি যখন খোলাসাভাবে আমায় বলেছেন বিয়ে করবেন, তাহলেও আমিও খোলাসাভাবে কিছু কথা বলি। লোক মুখে আমাকে আর আপনাকে নিয়ে নানান কথা আমিও শুনেছি। নানান রকম কাহিনী রটিয়েছে মানুষ আমাকে আর আপনাকে নিয়ে, তাও আমি কিছু বলিনি। কারণটা আপনি ভালো করেই জানেন যে আমি আপনাকে ভালোবাসি, আর সবাই চায় নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে। আমিও সেটা চাই। আপনি যদি ম্যাডামকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করেন,
তাহলে এতে আমার কোনো আপত্তি নাই। ওকে, তাহলে তুমি রাজি? হ্যাঁ। তাহলে রেডি হয়ে থেকো। আজ রাতে তুমি আমার বাসায় খাবার খাবে। আচ্ছা। অফিস শেষ করে ফাহমিদাকে নিয়ে বাসায় চলে এলাম। সাজিয়া ফাহমিদাকে দেখে তো সেই ক্ষেপে গেছে। এই মেয়ে, তুমি এখানে কেন? স্যার আমায় নিয়ে এসেছেন উনার সাথে। আজ রাতের খাবারটা উনার সাথে খেতে বলেছেন। আকাশ বলবে দেখে কি তুমি আসবে নাকি? তোমার কি কোনো আক্কেল নেই? বলা কওয়া ছাড়া অন্যের বাসায় এসে পড়ো। এমন সময় গাড়ি রেখে আকাশ বাসায় আসে। এই তুমি ওকে কেন বাড়িতে নিয়ে এসেছ? আমার সাথে রাতের খাবার খাওয়ার জন্য। না, এই মেয়ে আমার বাসার কোনো খাবার খেতে পারবে না। ওকে চলে যেতে বলো। তোমার বাসার খাবার মানে? তোমার সংসার করছি, তার মানে বাসাটা তো আমারও নাকি? হা হা, আমার সংসার করছো হা তুমি? আমার খেয়ে অন্যকে খুশি করছো। এতে কোনো দিকে আমার সংসার করছো তুমি? আকাশ আবার শুরু করেছ তুমি ওসব কথা? শুরু করিনি, তোমার কারণে শুরু করতে হয়েছে। এখন সাইড দাও আমাদেরকে। না, আমি সাইড দিব না। এই মেয়ে বাসায় ঢুকতে পারবে না। থাপড়ে একদম গাল লাল করে দিব। কত বড় সাহস তোর! তুই ফাহমিদাকে ঘরে ঢুকতে দিবি না বলিস? আজ বাদে কাল সে এই ঘরের কেউ একজন হবে। আর তুই তাকেই ঘরে ঢুকতে দিবি না বলছিস? মানে বুঝলাম না। মানে হলো, তোকে আমি ডিভোর্স দিয়ে ফাহমিদাকে বিয়ে করব। আকাশের কথা শুনে কলিজার পানি যেন সমস্তটা শুকিয়ে গেছে। কি বলল সে এটা? আমি তো ওর দেখাশোনায় কোনো কমতি রাখিনি। তাও কেন সে আমায় ডিভোর্স দিবে? ভিতর থেকে বুক ফেটে কান্না আসছে। এই তুই রাস্তা ছাড়বি নাকি থাপ্পড় খাবি? চুপচাপ সরে গেলাম। একটা শব্দও বের হচ্ছে না মুখ দিয়ে। একটু আগে আকাশ আমায় কি শোনালো? এটা শোনার আগে তো আমার মরে যাওয়া ভালো ছিল। সেখানেই বসে কান্না করতে লাগলাম। আর আকাশ পাষাণের মতন ফাহমিদাকে নিয়ে ঘরে ঢুকে গেল। ফাহমিদা, সরি আসলে ওর আচরণে। ও যে এমন বেয়াদবের মতন আচরণ করবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আরে স্যার কি বলছেন এসব? আপনি তো কিছু করেননি। যা করেছে উনি করেছে। প্লিজ আপনি আর নিজেকে ছোট করবেন না। ফাহমিদা, তুমি আসলেই ভালো মনের মানুষ। সাজিয়ার সাথে বিয়ে না হয়ে যদি বিয়েটা তোমার সাথে হতো আমার, তাহলে আজ আমার এত কষ্ট ভোগ করতে হতো না। স্যার বিয়ে তো করবেন এই আমাকে। এবার প্লিজ আর ওসব কিছু বলিয়েন না। আচ্ছা। তারপর ফাহমিদার সাথে গল্প করতে আরম্ভ করলাম। সুখ দুঃখের অনেক আলাপ করেছি তার সাথে। মেয়েটা খুব ভালো। আমায় অনেক ভালো করে বুঝে সে। গল্প শেষ করে দুজনে মিলে খেয়ে নিলাম। সাজিয়া এর মধ্যে আর আমার রুমে আসেনি। খাওয়া শেষ করে ফাহমিদাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি পুরো বাসা অন্ধকার। কেমন ছমছমে একটা পরিবেশ তৈরি হয়ে আছে। হয়তো সাজিয়া ঘরের সমস্ত লাইট অফ করে রুমে শুয়ে আছে। ধুর যা হবে হোক। নিজের রুমে চলে গেলাম। গিয়ে লাইট অন করে ফোনটা চার্জে লাগিয়ে দিলাম। তারপর হাত মুখ ধুতে চলে গেলাম। হাত মুখ ধুয়ে এসে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। পানির তৃষ্ণা পেয়েছে। টেবিলে থাকা মাম পটটা হাতে নিয়ে দেখি পানি শেষ হয়ে গেছে। মাম পটটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম পানি পুরানোর জন্য। হঠাৎ এই দেখি আন্ডারওয়্যার পরা সেই লোকটা সোফা থেকে উঠে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল। সাথে সাথে দৌড়ে লোকটার পিছু নিলাম। কিন্তু গত 2 দিনের ন্যায় লোকটা আজও লাপাত্তা হয়ে গেল। লোকটাকে আর দেখতে পেলাম না। আমার মাথায় এই কাজ করছে না।
যে লোকটা বাসায় আসে কখন আর বাসা থেকে বের হয়ে কোথায় যায়, যে এরপর আর লোকটার কোনো হদিশ পাওয়া যায় না। গায়েবী শক্তি আছে নাকি কোনো লোকটার কাছে? ধ্যাত, আমি কি সব ভাবছি? হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে বাসায় ফিরে আসলাম। এসে মাম পটে পানি পুড়িয়ে নিলাম। তারপর রুমে চলে এলাম। সাজিয়া আজ ও লোকটাকে বাসায় এনেছে, এটা ভাবলেই কলিজাটা মোচড় দিয়ে উঠল। সাজিয়া আমায় রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করছে। ঘৃণার মাত্রাটা আরও কয়েক ধাপ বেড়ে গেল। না, কাল থেকে আমিও নষ্টামি করব। ফাহমিদাকে নিয়ে একই খাটে শুয়ে থাকব। আমি চাইলে সাজিয়ার গায়ে হাত তুলতে পারি এই সবের কারণে, কিন্তু এটা আমি করব না। কারণ মেয়েটাকে আমি খুব ভালোবাসি। সে যদি আমায় রেখে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে থাকুক, আমার কোনো আপত্তি নেই। শুয়ে পড়লাম। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম পুরোপুরি। হঠাৎই দেখি রাত ৩টার দিকে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার দম আটকে আসছে। হাত পা বিছানায় ছুটাছুটি করছি। কোনো রকমে চোখ মেলে তাকালাম। তাকিয়ে দেখি সাজিয়া আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরেছে। এটা দেখে চোখজোড়া সোজা কপালে উঠে গেল। মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছি। হয়তো আর ২-১ মিনিটেই আমি দম ছেড়ে দিব। আচমকা একটা শক্তি চলে আসলো গায়ে। মৃত্যুর আগে মানুষ বাঁচার জন্য নিজের শরীরের সমস্ত শক্তি খাটায়, যাতে করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। আমিও তেমনটাই করলাম। ধাক্কা দিয়ে সাজিয়াকে গায়ের উপর থেকে বিছানায় ফেলে দিলাম। বালিশ গিয়ে পড়ল ফ্লোরের উপরে। আরে সাজিয়া, কি করছো কি তুমি? এই, চুপ একদম তুই। একটাও কথা বলবি না। তোকে আজ আমি জমের বাড়ি পাঠিয়ে দিব। আবার আকাশের গায়ের উপরে উঠে পড়ে। সাজিয়া, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি কি করেছি সেটা তো বলবে? তুই অনেক কিছুই করেছিস আমার সাথে। তুই আমাকে রেখে ফাহমিদাকে বিয়ে করার কথা ভাবলি কি করে? তুই কি মনে করেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? তোমার কারণেই আমি তোমাকে ছাড়তে চেয়েছি। তোমার অসৎ আচরণের জন্য তোমায় ডিভোর্স দিতে চেয়েছি। এই চুপ জানোয়ার, আমি কোনো ধসৎ আচরণ করিনি। তুই আমাকে খালি খালি দোষারোপ করেছিস। তবে এবার তোর সাথে অসৎ আচরণ এই করব আমি। দেখি তোর কত ক্ষমতা, তুই আমাকে আটকা। বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। সাজিয়া, কি করছো কি তুমি? এই আকাশ তোকে চুপ থাকতে বলেছি। একটাও কথা বলবি না তুই। আজ রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। এটাকে আর দমিয়ে রাখা সম্ভব না। কি নেই আমার মধ্যে যে তুই আমায় রেখে ফাহমিদাকে বিয়ে করতে চাইছিস? তাকিয়ে দেখতো আমার শরীরের দিকে, যে ফাহমিদার থেকে শরীরের কোনো একটা অংশ কি কম আছে নাকি? ওর থেকে কোনো অংশেও তো কম নেই। তাও কেন তুই আমাকে ছাড়বি বললি? সাজিয়া, প্লিজ আমায় ছাড়ো। না বললাম না। তোর আজ মুক্তি নেই। আমার শরীর তোর নিজের করতে হবে। শরীরটা তো তোরই। নে নিজের করে নে শরীরটাকে। না, আমি পারবো না। তোমার উপরে আমার ঘৃণা জন্মে গেছে। তোমার সেই ঘৃণিত শরীর চাই না আমার। তোর না চাইলেও আমার চাই। তুই ভালোয় ভালোয় নিজের করে নিবি। না হয় আমি জোর করে তোকে নিজের করব। ভেবে দেখ যে তুই কোনোটা করবি। তবে মাথায় রাখিস, আমি যদি তোর শরীর জোর করে নিজের করি তাহলে কিন্তু পুরুষজাতি কলঙ্কিত হয়ে যাবে। যে পুরুষ মেয়ের হাতে ধর্ষিত হয়েছে। সো তাড়াতাড়ি কি করবি কর। সাজিয়া গা থেকে সমস্ত কাপড় খুলে ছুঁড়ে ফেলে দেয়। কি করব ভেবে পাচ্ছি না। সাজিয়ার মাথা খারাপ হয়ে গেছে। কি সব করছে উল্টাপাল্টা। কি রে, কি হয়েছে?
কাছে টান আমায়। শরীরটা নিজের করে নে। এই শরীর এখন তোর। যা ইচ্ছা হয় কর। আমি কিছুই বলবো না। তবে মাথায় রাখছি, তোর জীবনে আমি বাদে কেউ আসতে পারবে না। আর যদি আসে, তাহলে নিজের কপালেই কুড়াল মারবি তুই। তোকে আমি কিছুই বলবো না। তবে আমি যেটা করব, সেটা তুই মেনে নিতে পারবি না তখন। নে অনেক কিছুই বললাম। এবার কাছে টান আমায়। অনিচ্ছা সত্ত্বে সাজিয়াকে কাছে টানলাম। তবে মন থেকে সে উঠে গেছে। আজকের আচরণের পর তো একদম মন থেকে বের এই হয়ে গেছে। কেমন হিংস্র আচরণ করল সে আমার সাথে। মনে হচ্ছে যেন পুরুষের স্পর্শ না পেলে সে এখনই দম ফেটে মারা যাবে। এটা কি আমার প্রতি তার ভালোবাসা, নাকি শরীরের চাহিদা মেটানোর জন্য এমন করছে সে আমার সাথে? কিছুই বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বলবো, সাজিয়া অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এই শরীর আমি আর গোছে নিব না। একটু পর সাজিয়াকে ছেড়ে দিয়ে উঠে পারলাম। তবে ওকে যখন নিজের কাছে টেনেছি, তখন একটা জিনিস অনুভব করলাম, যেটার সাথে আমার প্রশ্নের কোনো মিল এই পেলাম না আমি। সাজিয়া যেন সব সময় এই আমার ছিল। ওর শরীরটা যেন আর কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি। তাহলে আমি 3 দিন যেই মানুষটাকে দেখলাম, সেটা কে? আর সাজিয়ার শরীরে অপরিচিত স্মেলটা কোথা থেকে এসেছিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরা খাচ্ছে। ধ্যাত যা হবে হোক, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেও হয়ে এসে দেখি সাজিয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সেও ফ্রেশ হবে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর সেও ফ্রেশ হয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। সাজিয়া তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। না আমি এখানেই ঘুমাবো। ওকে, যা ভালো লাগে করো। আমি আমার মতন করে অন্য পাশ হয়ে শুয়ে আছি। হঠাৎ এই সে আমায় জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করল। সাজিয়া, আবার কি শুরু করেছ এই সব? একটু আগে না আমায় নিজের করে পেয়েছিলে? হ্যাঁ তো, নিজের করে পেয়েছি বলে কি আর চুমু খেতে পারবো না? তোমায় আর কিছু বলার নেই। এত প্যাচালো মেয়ে তুমি, যে তোমায় কিছু বলেই শান্তি পাওয়া যায় না। প্যাচালো বলেই তোমাকে নিজের করে পেয়েছি। এখন চুপচাপ ঘুমাও। আর কোনো কথা বললাম না। চুপচাপ শুয়ে আছি। সাজিয়া আমার চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে আলতো করে চুলগুলো টেনে দিচ্ছে। আবার মাঝে মাঝে ঘাড়ে চুমুও খাচ্ছে। মেয়েটার আচরণ দেখে একের পর এক অবাকই হচ্ছি খালি। সে আমায় এমনভাবে জড়িয়ে ধরেছে, যে ওর শরীর থেকে আমার শরীরের তফাৎ 2 সুতো পরিমাণও হবে না। বেখেয়ালে আমিও ওকে জড়িয়ে ধরলাম। কখন যে ঘুমিয়ে গেছি, তা নিজেও জানি না। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি সাজিয়া আমায় নাস্তা করার জন্য ডাকছে। ওকে দেখেই রাতের ঘটনাটা মনে পড়ে গেল। নিজের উপরেই ঘৃণা হচ্ছে এখন। একটা মেয়ে রাতে আমার উপরে জোর খাটালো, আর আমি সেটা থেকে নিজেকে সেভ করতে পারলাম না। কাপুরুষ প্রমাণ করলাম নিজেকে। এই কি ভাবছ এত? যাও উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি নাস্তা লাগিয়েছি টেবিলে। সাজিয়া দেখো তুমি জোর করে রাতে আমায় কাছে টেনেছ। তবে সত্যিকারত্বে তোমাকে আমি আর চাই না। আমি ফাহমিদাকেই বিয়ে করব। কারণ তোমার শরীরে অন্য কেউ স্পর্শ করেছে। আর বিয়ের পর যেই মেয়ের শরীরে বরবাদে অন্য কেউ হাত দেয়, সেই মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। সে মেয়ে কখনো কাউকে ভালোবেসে নিজের কাছে রাখতে পারে না। সো তোমার আর কোনো প্রয়োজন নেই আমার। আকাশ, অনেক অপবাদ দিচ্ছ আমায়। আমি কিন্তু সেরকম কিছুই করিনি। তবে তারপরেও যদি সেই পাপের শাস্তি তুমি আমায় দাও, তাহলে তোমারও কিছু শাস্তি প্রাপ্য রয়েছে, যেটা তুমি সময় মতন পেয়ে যাবে।
আর বেশি কিছু বলবো না তোমায়। যাও উঠে গিয়ে নাস্তা করে নাও। আর কোনো কথা বললাম না সাজিয়াকে। কী বা বলবো, যেই মেয়ে স্বামীর উপস্থিতিতে অন্য লোককে ঘরে আনে, সেই মেয়ের সাথে কিসের সংসার করব আমি। আর তার হাজারো কথাতেও আমার মন গলবে না। করণ ওর অশ্লীলতার সাক্ষী আমার স্বয়ং দুই চোখ। নাস্তা করে অফিসে চলে এলাম। ফাহমিদা কেবিনে এসে বসে আছে। অবশ্য সে এসে বসে নেই, আমিই তাকে কেবিনে এনে বসিয়ে রেখেছি। কারণ তাকে নিয়ে ভবিষ্যতের প্ল্যান করছি। কিন্তু মাথাটা জ্যাম হয়ে আছে। একদিকে ফাহমিদা, অন্যদিকে সাজিয়া আর সেই বস্ত্রহীন লোকটা, যে কিনা সাজিয়ার শরীরে পাড়ি জমিয়েছে। আবার রাতের বিষয়টাও নজর আন্দাজ করতে পারছি না। কারণ সাজিয়াকে নিজের করার সময় ওর শরীরে আমি কোনো অপরিচিত লোকের চিহ্ন পাইনি। আরও কিছু সিম্পটম লক্ষ্য করেছি আমি। সব কিছুই যেন পরিষ্কার ছিল। তবে আমার দুচোখ তো অন্য কিছু দেখেছে। সেটা কি মিথ্যা? না আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে? ওফ, পাগল হয়ে যাব আমি। স্যার আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে কি? হ্যাঁ, একটু চিন্তিত। আর তুমি ছাড়ো এসব কথা। চলো কফি খেয়ে আসি। আচ্ছা চলেন। ফাহমিদাকে নিয়ে কফি খেতে আসলাম। এভাবেই কোনো রকমে দিনটা কাটল। রাতের বেলায় বাসায় চলে আসলাম। এসে দেখি পুরো বাসা অন্ধকার। আর সাজিয়া কোথাও নেই। সারা বাড়ি খোঁজ করলাম, কিন্তু সাজিয়াকে দেখতে পেলাম না। দৌড়ে ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, তাতে তো হুঁশেই উড়ে গেল। সাজিয়া দাঁড়িয়ে আছে, আর তার পাশে। বাসায় এসে দেখি পুরো বাড়ি অন্ধকার। আর সাজিয়া কোথাও নেই। সারা বাড়ি খোঁজ করলাম, কিন্তু সাজিয়াকে কোথাও দেখতে পেলাম না। দৌড়ে ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, তাতে তো আমার হুঁশেই উড়ে গেল। সাজিয়া দাঁড়িয়ে আছে, আর তার পাশে দেওয়ালের উপরে মদের বোতল রাখা। এই সাজিয়া, কি করছো কি তুমি? চোখ নেই তোমার? দেখছ না কি করছি? চোখে দেখতে পেয়েও কেন প্রশ্ন করো? সাজিয়া, কি সব উল্টাপাল্টা শুরু করেছ তুমি? মদের বোতল কেন এখানে? কিসের উল্টাপাল্টা? হা? তুমি যদি মদ খেতে পারো তাহলে আমি কেন পারবো না? তাই ফ্রিজ থেকে তোমার মদের বোতল নিয়ে এসেছি আমি। সাজিয়া, ফালতুগিরি একদম বাদ দাও। এই কিসের ফালতুগিরি? হা? মানুষের বেলায় ফালতুগিরি, নিজের বেলায় কিছু না। আমি কি করেছি? তুমি খেতে পারলে আমি কেন পারবো না? আমি কি মানুষ না নাকি, যে আমার পেটে এসব হজম হবে না? সাজিয়া, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি না, তুমি করছো। ভালোই ছিলাম আমি, কিন্তু তুমি থাকতে দিল না। এত ভালোবাসার পরেও অন্যের হাত ধরতে চলেছ। তো কি দাম রইল আমার এত ভালোবাসার? দেখো, সেটা ভিন্ন বিষয়ে। কিন্তু তুমি এখন যেটা করছো, সেটা কিন্তু একদম বাজে কাজ। কিসের ভিন্ন বিষয়? হা? আমার জীবন নরক বানিয়ে দিতে উঠে পড়ে লেগেছিস, আবার এখানে এসে জ্ঞান দিচ্ছিস? হা? যা সামনে থেকে তুই আমার ওই মেয়েকে বিয়ে করে সংসার শুরু কর। আর ডিভোর্সের কাগজ রেডি কর। তোকে আমি মুক্ত করে দিব। অনেক কষ্ট পেয়েছি জানিস, যা কখনো মুখ ফুটে বলিনি। চুপ করে সংসার করে গেছি তোর সাথে, কিন্তু তুই সেটার দাম এইভাবে দিলই। অন্য মেয়েকে বিয়ে করার কথা বলিস আমার সামনে। সাজিয়ার মুখে ডিভোর্সের কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু কেন এমন হলো, সেটা আমি জানি না। আরে, আমার তো খুশি হওয়ার কথা, যেখানে সাজিয়া নিজ ইচ্ছায় আমায় ডিভোর্সে দিবে বলেছে।
সেখানে মন খারাপ করার কি আছে? কিন্তু তাও কেন জানি ভিতরটা খা খা করছে। কেমন ধরনের যেন একটা অস্থিরতা কাজ করছে ভিতরে। ঘোরের মধ্যে চলে গেলাম। কেমন ঘোর সেটা নিজেও জানি না। আর কোনো কথা বললাম না। ঠুসস করে সাজিয়াকে কোলে তুলে নিলাম। আমি কি করছি আমার কোনো সেন্স নেই। সাজিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। এই তুই আমাকে এখানে আনলি কেন? আমি মদ খাবো বলেছি না। না তুমি কিচ্ছু খাবে না। আর ওসব ছাইপাশ আমি তোমায় খেতে দিব না। জীবনটাই তো বরবাদ, সেখানে সাময়িকের জন্য ছাইপাশ খেলে কিছুই হবে না। চুপ একদম, আর একটাও কথা বলবা না। সাজিয়াকে চুপ করিয়ে দিয়ে ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। সাজিয়া আর কোনো কিছু বলল না। আমাকে চুমু খেতেও বাধা দিল না। আমি চুমু খেয়েই চলেছি। কতটা সময় সাজিয়ার ঠোঁটের নেশায় ডুবেছিলাম তা সঠিক বলতে পারব না। হঠাৎ এই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফাহমিদা ফোন করেছে। সাথে সাথে সাজিয়াকে ছেড়ে দিয়ে অন্য রুমে চলে আসলাম। স্যার কি করছেন? তৎক্ষণাৎ সাজিয়ার কথা মনে পড়ল। আল্লাহ, এত সময় কি সব করছিলাম আমি? স্যার কথা বলছেন না যে? ফাহমিদার কথায় হুঁশ ফিরে আসে। আরে দাঁড়িয়ে আছি। তুমি? ওহ, আমিও সেম। ফাহমিদার সাথে অনেকটা সময় কথা বললাম। সাজিয়ার কথা ভুলেই গেছি বলতে গেলে আমি। ওকে যে বিছানায় শুয়ে রেখে আদর করছিলাম, সে যে এখনো শুয়ে আছে, সেসব কিছুই মাথা থেকে সরে গেছে আমার। ফাহমিদার সাথে কথা শেষ করলাম। পরক্ষণেই মনে পড়ল সাজিয়ার কথা। রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি সাজিয়া ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। সাজিয়া, কি হয়েছে? কিছুই হয়নি। তো কান্না করছো কেন? আর মানুষ তো এমনি এমনি কাঁদে না। কিছু তো একটা হয়েছে। আজ আমার থেকে অন্য কারো গুরুত্ব বেড়ে গেছে তোমার কাছে। এই যে দেখো চোখের পানি। তোমাকে চোখের সামনে পেয়ে কান্না করছি। তুমি তো আমার কান্নাটা দেখছো হলেও। কিন্তু এমন একটা সময় হবে যখন তুমি হামাগুড়ি দিয়ে কান্না করবে। আর বলবে, মানুষটাকে কেন গুরুত্ব দিলাম না। সেদিন আমায় আর পাবে না। শত আফসোস করলেও সেদিন তোমার পাশে কেউ থাকবে না। কথাগুলো নোট করে রাখিও। সময়ে কাজে আসবে। চুপ করে আছি সাজিয়ার কথা শুনে। কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। সাজিয়া কি সব বলল এখন? কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। এরপর আর সাজিয়ার মুখোমুখি হলাম না। কারণ কোনো এক অজানা শক্তি আমায় লজ্জায় ফেলছিল বারবার। রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। মাথা তো পুরো ঘুরে উঠল। কিরে, দিনের বাজে 10টা, সাজিয়া আমায় অফিসের জন্য ডাকল না কেন? আর ওর কোনো সারা শব্দও পাচ্ছি না। রুমে গিয়ে দেখি তো কি হয়েছে আজ ওর। যেই রুমে সাজিয়া ঘুমায় সেখানে চলে গেলাম। গিয়ে দেখি সাজিয়া ফ্লোরের উপরে পড়ে আছে। নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ওর। এটা দেখে দুনিয়াদারি যেন মিনিটের মধ্যেই পাল্টে গেল আমার। দৌড়ে সাজিয়ার কাছে গেলাম। পাশেই বিষের বোতলটা পড়ে আছে। সাজিয়ার মাথাটা ধরে কোলে উঠালাম। সাজিয়া, তুমি এটা কি করলে? সাজিয়া কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ এই সাজিয়ার হাতের দিকে নজর গেল। হাতের মধ্যে কাগজের মতন কিছু একটা শক্ত করে ধরে রেখেছে। হাত থেকে কাগজটা নিয়ে খুলে দেখলাম, কি লেখা এতে। কাগজে বড় বড় অক্ষরে লিখামুক্ত করে দিলাম, আকাশ তোমায়। এরপর আর কোনো দিন তোমায় কেউ জ্বালাবে না। সাজিয়া নামক পথের কাঁটাটা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে।
ফাহমিদাকে নিয়ে সুখে থেকো আলবিদা। আর কিছু লেখা নাই। লেখাটা পড়ে মুহূর্তের মধ্যেই অস্থির হয়ে পড়লাম। এসব কিছু সহ্য করার মতন ক্ষমতা যেন আমার নাই। সাজিয়াকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার মেরে কেঁদে উঠলাম। হঠাৎ এই দেখি আমি ফ্লোরে পড়ে আছি। আশেপাশে তাকিয়ে কি হয়েছে সেটা বুঝার চেষ্টা করলাম। পরক্ষণেই বুঝতে পারলাম যে আমি সাজিয়াকে নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। চারপাশের দেওয়ালগুলো ভো ভো করে ঘুরতে লাগল। মাথায় খুব পেইন হচ্ছে খাট থেকে ফ্লোরে পড়ে যাওয়ায়। আসলে দেওয়াল ঘুরছে না, ঘুরছে হলো আমার মাথা। তখনই সাজিয়ার কথা মনে পড়ল। কি সব বাজে স্বপ্ন দেখলাম ওকে নিয়ে। না, ওকে গিয়ে এক পলক দেখে আসি যে সে কি করছে। মোবাইলের ফ্ল্যাশ অন করে চলে গেলাম সাজিয়ার রুমে। রাত বাজে ৩টা। সাজিয়ার রুমে গিয়ে বড় ধরনের একটা শকট খেলাম। যেভাবে স্বপ্ন দেখেছিলাম ঠিক সেই রকমভাবে মরার মতন ফ্লোরে শুয়ে আছে সাজিয়া। এটা দেখে বুকটা ধূপ করে উঠল। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে কিনা। কিন্তু না, সব কিছুই নরমাল আছে। সাজিয়া ওকে ডাক দিতেই এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কেক কেক কে? আরে আমি আকাশ। তুমি এত রাতে আমার রুমে কি করো? আসলে তোমায় দেখতে আসলাম। আর তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? গরম লাগছিল তাই ফ্লোরে শুয়ে আছি। আর আজ হঠাৎ তুমি এত রাতে আমাকে দেখতে এসেছ। কাহিনী তো কিছু একটা আছে মনে হচ্ছে। কি হয়েছে বলো তো? আসলে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম যে তুমি বিষ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছ। তাই তোমায় দেখতে আসলাম। হা হা হা। আকাশ, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমাকে কি আমার পাগল মনে হয়? যে প্রিয় মানুষটা কষ্ট দিয়েছে বলে কায়ারের মতন সুইসাইড করব? না, আমি সেটা বলিনি। খারাপ স্বপ্ন দেখলাম তাই আর কি দেখতে এসেছি। হয়েছে থাক, আর কেয়ার করতে হবে না। আর শুনো, আমি কোনো ধরনের পাগলামো করব না। তুমি ছেড়ে দিল হাসিমুখে বিদায় হয়ে চলে যাব। যে আমাকে ভালোই বাসে না তার জন্য নিজের এমন মূল্যবান জীবনটা নষ্ট করব না। চলে আসলাম সাজিয়ার রুম থেকে। মেয়েটার এক একটা কথা যেন বুকের ভিতরে এসে লেগেছে। আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে আমার জীবনটা কোনো দিকে যাচ্ছে। এর শেষ কোথায় গিয়ে হবে? সাজিয়া আমায় ভালোবাসে, কিন্তু তার করা আচরণের জন্য তার থেকে আমি দূরে সরে গিয়েছি। অন্যদিকে ফাহমিদা আমায় খুব ভালো বোঝে। তাকেও আমি ছাড়তে চাই না। এখন কি করব আমি? দুই নৌকায় পাড়া দিয়ে যে নিজের বিপদ ডেকে আনছি। না, একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাকে। বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে নাস্তা করে সোজা অফিসে। সাজিয়া নাস্তা বানিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিল। আমার সামনে আসেনি সে। আর আমিও তাকে ডাক খোঁজ দেইনি। কারণ তার সাথে কি কথা বলবো আমি? কথাই যেন খুঁজে পাই না এখন। চোখে মুখের এক্সপ্রেশন এমন যে দেখে বোঝা যায় সে আমায় ভালোবাসে। তবে গোপনে অন্য পুরুষের সাথে। না, আর ভাবতে পারছি না আমি ফাহমিদাকেই বিয়ে করব। অফিসে পৌঁছে গতকালের ন্যায় ফাহমিদার সাথে বসে বসে গল্প করছি। সে আমার জন্য বাসা থেকে নাস্তা বানিয়ে এনেছে। স্যার হা করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। খেয়ে বলবেন কেমন হয়েছে। ফাহমিদা, তোমার রান্নার জবাব হয় না। অসাধারণ রান্না। ফাহমিদার হাতের রান্না খেয়ে ওর দিকে ধীরে ধীরে ফুটবল হতে লাগলাম। মনটা যেন পার্মানেন্ট ফাহমিদার উপরেই বসে যাবে। এসব নিয়ে ভাবছিলাম। তখনই ফাহমিদা বলে উঠল,
স্যার আমরা কবে বিয়ে করছি সেটা নিয়ে তো এখনো ভাবিনি, তবে অতি শীঘ্রই করে ফেলব। স্যার এটা বললে তো হবে না, একটা ডেট তো ঠিক করুন। আমার তো নিজেকেই প্রস্তুত করতে হবে বিয়ের জন্য। আচ্ছা ওয়েট, আমার এক পরিচিত উকিল আছে, উনার সাথে কথা বলে দেখি উনি কি বলে। উকিলকে ফোন দিলাম ফাহমিদার সামনেই। উকিল সাহেবকে সমস্তটা বললাম যে আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিতে চাই, সেটার জন্য কাগজপত্র রেডি করতে কতদিন লাগবে। আমাকে 10 থেকে 15 দিন সময় দিন, এর মধ্যে ডিভোর্স পেপার রেডি করে আপনার কাছে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিলাম। ফাহমিদা তো সেই খুশি। ফোনটা লাউডে ছিল, সবটাই ফাহমিদা শুনেছে। সে খুশিতে আমার গালে একটু চুমু বসিয়ে দিল। স্যার আমার না নাচতে ইচ্ছে করছে। আরে ফাহমিদা কুল, এত এক্সাইটেড হচ্ছ কেন? আগে ডিভোর্সটা হয়ে যাক, পরে ইচ্ছে মতো নাচানাচি করিও। স্যার তাহলে আর 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে আমাকে? হ্যাঁ। আচ্ছা এবার তুমি যাও, আমি কাজ শেষ করি। আচ্ছা। ফাহমিদা চলে গেল। আমি কাজে মন দিলাম, কিন্তু কাজে মন বসছে না। আমি যা করছি ঠিক করছি তো? নিজেকেই প্রশ্ন করলাম। তৎক্ষণাৎ সাজিয়ার অপকর্মের কথা মনে হল। সে যদি অন্য লোককে বাসায় নিয়ে এসে, তাহলে আমি কেন অন্য নারীর হাত ধরতে পারব না? না, যা করছি একদম ঠিকই করছি। এত ভেবে লাভ নাই আর। কাজে মন দিলাম। কাজ শেষ করে রাতের বেলায় বাসায় চলে গেলাম। সাজিয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। 10 থেকে 15 দিনের মধ্যে তোমায় ডিভোর্স দিয়ে ফাহমিদাকে বিয়ে করব আমি। আচ্ছা বিয়ে করো, সমস্যা নেই। আমিও চাই তুমি ফাহমিদাকে বিয়ে করো, কারণ মনের মানুষের সাথেই সংসার করা উচিত। তবে চিন্তা করো না, এ নিয়ে আমি কোনো মন খারাপ করব না। তোমায় বলেছি না যে আমি হাসি মুখে বিদায় হয়ে যাব। টেনশনের কিছুই নেই। তবে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলো? আমি রাখব। যতদিন ডিভোর্স না হয় ততদিন তোমাকে আমায় ভালোবাসতে দিতে হবে। তুমি ভালোবেসো না, সমস্যা নেই, তবে আমাকে ভালোবাসার অধিকারটুকু দিতে হবে তোমাকে। এটা কেমন কথা সাজিয়া? ডিভোর্স হয়ে যাবে কয়দিন পর, তাহলে তুমি আমায় এ কয়দিন ভালোবেসে কি করবে? ভালোবেসে কি করব সেটা আমার উপরে ছেড়ে দাও। ভালোবাসতে দিবা সেটা খালি বলো। আচ্ছা যাও ভালোবেসো, তবে কিন্তু আমি ফাহমিদাকেই বিয়ে করব। আর আমার থেকে কোনো ধরনের ভালোবাসা পাওয়ার আশা করবে না তুমি। আচ্ছা। সাজিয়া হাসি মুখে আমার আর ফাহমিদার বিয়ে মেনে নিল। অবাক লাগলো বিষয়টা আমার কাছে। ধুর যা হবে হোক। নিজের রুমে এলাম। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি। ফাহমিদাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সাজিয়া টেবিলে নাস্তা সাজাচ্ছে। আজ আমার পছন্দের নাস্তা বানিয়েছে সাজিয়া। গরুর গোশত আর পরোটা। দেখেই তো জিভে জল চলে এলো। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। যখনই লোকমা দিব তখনই সাজিয়া এসে খাবারের প্লেটটা সামনে থেকে কেড়ে নিয়ে গেল। এই একদম খাবারে হাত দিবা না তুমি। আমি তোমায় খাইয়ে দিব নিজের হাতে। তাই তোমার পছন্দের খাবার রান্না করেছি। অবাক চোখে তাকিয়ে আছি সাজিয়ার দিকে। সাজিয়া আমায় নিজের হাতে খাইয়ে দিল। বারণও করতে পারলাম না তাকে, কারণ গতকাল তাকে এ কয়দিন ভালোবাসার অধিকার দিয়েছি। সে আমায় খাইয়ে দিয়ে মুখ মুছে দিল শাড়ির আঁচল দিয়ে।
আমি খেয়ে দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। ঘর থেকে বের হব, তখনই পিছন থেকে সাজিয়া ডাক দিল, এই দাঁড়াও। সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। সে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরল। পরে কপালে একটা চুমু দিয়ে বলল, এবার যাও, রাস্তায় যাওয়ার সময় তোমার উপরে আর কারোর বদ নজর লাগবে না। সবটা আমার উপর দিয়ে যাবে। অফিসে চলে এলাম। এভাবেই দিন ঘন চলতে লাগল। ডিভোর্সের ডেট প্রায় চলেই এসেছে। ফাহমিদা এর মধ্যে আমার সাথে আরও ক্লোজ হয়ে গেল। এদিকে সাজিয়া আমার কেয়ার করা আরও বাড়িয়ে দিল। রোজ বাসায় আমার পছন্দের খাবার রান্না করে, পরে নিজের হাতে খাইয়ে দেয়। মাঝের মধ্যে জড়িয়ে ধরে বুকের মধ্যে কয়েকটা চুমু খায়। রাতের বেলায় আমি ঘুমানোর আগে আমার চুলে হাত বুলিয়ে দেয়। ডিভোর্সের আর 3 দিন বাকি। সাজিয়া হঠাৎ করেই পাল্টে যায়। আমার ফেভারিট খাবার রান্না করা তো দূরের কথা, নর্মাল কোনো কিছুই রান্না করে না। সারা দিন রাত ফোন নিয়ে লেগে থাকে। কার সাথে যেন হেসে হসে কথা বলে। বিষয়টা নিয়ে কেমন যেন একটা মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কার সাথে কথা বলে সাজিয়া এত? সাজিয়ার কথা বলার ধরন দেখে গায়ে কাটা ফুটার মতন জ্বালা করতে লাগল। হুট করে জিজ্ঞেস করেই ফেললাম, সাজিয়া এত কথা কার সাথে বলো তুমি? সেটা জেনে তুমি কি করবে? সামনে তোমার বিয়ে হবে, সেই দিকে ফোকাস করো তুমি। এখন তোমার আশেপাশের এত কিছুতে কান দিল চলবে না। সাজিয়ার কথা শুনে আর কিছু বলার মতন সাহস করতে পারলাম না। আর করবই বা কি করে, 2 দিন পর ডিভোর্স দিয়ে ফাহমিদাকে বিয়ে করব। এরপর ওর উপরে তো কোনো অধিকার এই থাকবে না আমার। আর সবচেয়ে বড় কথা, আমি যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে পারি, তাহলে সে কেন অন্যের সাথে কথা বলতে পারবে না? না, ওর বিষয় নিয়ে আর মাথা ঘামাবো না। কিন্তু কেন জানি ও অন্যের সাথে কথা বলে, সেটা আমার সহ্য হচ্ছে না। তার উপরে তার কেয়ারগুলোকেও মিস করতে লাগলাম। সে আমার কেয়ার করা বাদ দিয়ে সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকে। তাও কিছু বললাম না। 3 দিন পর ডিভোর্সের কাগজ এলো। ডিভোর্স পেপারে সাইন করতে বুকটা ধরফর করছে। হাতটা যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। ডিভোর্স পেপারে সাইন করার মতন শক্তি যেন জোগাতে পারছিলাম না আমি। কিন্তু ফাহমিদার পীড়াপিড়িতে মনটা শক্ত করে সাইন করে দিলাম। কাগজ উকিল এসে আমার অফিসেই দিয়ে গেছে। আমি সাইন করে বাসায় গিয়ে সাজিয়াকে কাগজটা দিলাম। নাও, এটাতে সাইন করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে হেসে হসে উত্তর দিল, ওকে, সাইন করে তোমার কাছে কাগজ পাঠিয়ে দিব আমি। এখন চললাম। তুমি আসার আগেই সব গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি। এখন চলি। সাজিয়া চলে যাচ্ছে। সাজিয়ার চলে যাওয়া দেখে যেন আমার ভিতরে সুনামির মতন ঝড় বয়ে যাচ্ছে। পিছন থেকে ডাক দিলাম সাজিয়াকে। সাজিয়া, কোথায় যাবে তুমি? মিস্টার আকাশ, আমার উপরে থেকে আপনার সমস্ত অধিকার শেষ। আর এখন আমি কোথায় যাব, সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না। সো ভালো থাকেন আপনি। চললাম। সাজিয়া চলে গেল। কয়েক সেকেন্ড জায়গার মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সব কিছুই যেন চটজলদি হয়ে গেল। তখনই ফাহমিদা ফোন দিল। ম্যাডাম চলে গেছে? হ্যাঁ। তাহলে আগামীকাল আমরা বিয়ে করছি? ফাহমিদার কথার কোনো উত্তর এই দিলাম না আমি। বিরক্ত লাগছে সব কিছু। রঙিন দুনিয়াটা যেন ধোঁয়াশার মতন হয়ে যাচ্ছে। ফোনটা কেটে দিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছি। অনুভব করার চেষ্টা করছি কি ঘটেছে আমার সাথে। কোনো কিছুই চোখে ভাসছে না আমার। শুধু বারবার সাজিয়ার কথা মনে পড়ছিল। পরের দিন সকালে
ফাহমিদা এসে বাসা থেকে আমায় রেডি করিয়ে কাজীর কাছে নিয়ে গেল। আজ আমাদের বিয়ে হবে। কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নেই। হতাশা কাজ করছে কেমন যেন এক ধরনের। কাজী বিয়ে পড়াচ্ছে। কাজী আমাকে কবুল বলতে বলল। আমি কবুল বললেই ফাহমিদার সাথে আমার বিয়ে হয়ে যাবে। তখনই ফোনের টোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি একটা মেইল এসেছে। মেইলটা চেক করতেই মাথা ঘুরে গেল আমার। সাথে সাথে ধাপাস্বস করে নিচে বসে পারলাম। সাজিয়া আমায় ছবি মেইল করেছে। সে একা নয়, তার সাথে আরিফও আছে, যে কিনা সাজিয়াকে বহু আগ থেকেই ভালোবাসে। কিন্তু সাজিয়া তাকে পাত্তা দিত না, কারণ সাজিয়া আমায় ভালোবাসত এবং আমাকেই বিয়ে করে নেয়। কিন্তু হঠাৎ আজ আরিফের সাথে ওর পাশাপাশি ছবি দেখে কলিজাটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল আমার। না, সাজিয়াকে যেন আরিফের পাশে কোনোভাবেই মেনে নিতে পারছি না আমি। তখনই সাজিয়ার নাম্বার থেকে একটা মেসেজ আসে। এই যে মিস্টার আকাশ, আপনি তো আমায় মিথ্যে অপবাদ দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু দেখেন, আরিফ আমার হাত ছাড়েনি। সে আমায় সত্যিকারেই ভালোবাসে। আমি ডিভোর্সি জানার পরেও সে আমায় বিয়ে করবে বলেছে। আমার পিছনের সমস্ত অতীত সে আমায় ভুলতে সাহায্য করবে বলেছে। আর আমিও খুব খুশি যে মানুষটা আমায় সত্যিকারের ভালোবাসত, তাকেই পরিশেষে আমি পেলাম। দোয়া করবেন আমাদের জন্য। কাল আমি আর আরিফ বিয়ে করতে যাচ্ছি। আপনি আর ফাহমিদা ম্যাম আমাদের বিয়েতে আসেন। এরপর আর কিছু লেখা নেই। সাজিয়ার মেসেজ পড়ে মনে হচ্ছে কলিজা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। সাজিয়াকে অন্যের পাশে দেখে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছি না আমি। না, সাজিয়া শুধু আমার। সে আর কারোর হতে পারে না। স্যার, কি হলো? আপনি আমায় বিয়ে করবেন না? আর ফোনে কি দেখে আপনি এমন ঘাবড়ে গিয়েছেন? ফাহমিদা, আমায় ক্ষমা করো। আমি তোমায় বিয়ে করতে পারব না। সাজিয়াই আমার সব। ওকে ছাড়া অন্য কোনো নারীকে আমি গ্রহণ করতে পারব না। চললাম আমি। বিয়ে না করেই সেখান থেকে চলে আসলাম আমি। সাজিয়া আর আরিফের পিক দুটো বারবার চোখের সামনে ভেসে উঠছে। সাজিয়ার নাম্বারে ফোন করলাম, কিন্তু নাম্বার বন্ধ। কোনোভাবেই সাজিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না। সাজিয়া কি সত্যিই আমায় ছেড়ে আরিফকে বিয়ে করে ফেলবে? না, এমনটা হতে পারে না। এমনটা হলে যে আমি মরে যাব। সাজিয়া হয়তো অন্য পুরুষের স্পর্শে গিয়েছে, কিন্তু তারপরেও সাজিয়াকে আমার চাই। অন্তত চোখের সামনে তো তাকে পাব। দরকার হয় সাজিয়া সেই বস্ত্রহীন লোকটাকে বাসায় নিয়ে আসুক, তাও তো সাজিয়ার উপরে আমার অধিকার থাকবে। দুনিয়াদারি যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। টেনশনে মাথায় কিছু কাজ করছে না। চোখের পানি যেন গঙ্গার জলে পরিণত হয়েছে। এত চাপ আর নিতে পারছি না আমি। ফ্রিজ থেকে গিয়ে মদের বোতল বের করে আনলাম। তারপর পুরো বোতল গটগট করে একাই শেষ করে ফেললাম। যেখানে আমি এক বোতল শেষ করতে 3 দিন লাগে। নেশা করে মাতালের মতন সোফার মধ্যে পড়ে আছি। চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। সব কিছুই ঘোলাটে হয়ে আসছে আমার। হঠাৎ এই দেখি আন্ডারওয়্যার পরা সেই লোকটা আমার সামনের সোফাটায় বসে আছে। এই তুই কে? আর তুই আমার বউয়ের সাথে কি করেছিস? তোর বউয়ের সাথে আমি কিছুই করিনি। যা করেছিস তুই নিজেই। মদ খেয়ে বাসায় এসে উল্টাপাল্টা দেখলে এতে কার দোষ? মানে কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমি কেউ না। আর আমি কোনো মানুষ না। আমি শুধু জাস্ট তোর মনের একটা ভ্রম। তোর মনের কল্পনায় শুধু আমি ধোঁয়াশা মানবের ঠাঁই রয়েছে। তাছাড়া বাস্তবে আমার কোনো রূপ নেই।
না হয়তো তুই ছাড়া বাকি মানুষরাও আমায় দেখত। কি হো, তুই সত্যি বলছিস? কেন তোর বিশ্বাস হচ্ছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, চল আমার সাথে কিচেনে, তারপর তোর মাতলামি বের করছি, পরেই তোর বিশ্বাস হবে। সোফা থেকে উঠে আন্ডারওয়্যার পরা লোকটার পিছন পিছন কিচেনে গেলাম। নে ধর লেবু কাট। লোকটার কথা মতন লেবু কাটলাম। এবার কি করব আমি? ওয়াশরুমে চল। লোকটার কথা মতন ওয়াশরুমে গেলাম। এবার মুখে হাত দিয়ে ইচ্ছা মতন বমি কর। তনে তার আগে একটা কথা বলে দেই, বমি করে ফ্রেশ হয়ে গিয়ে লেবুটা খাবি। আমি কিন্তু তোর সাথেই থাকব, কিন্তু তারপর আমার অস্তিত্ব খেয়াল করবি। লোকটার কথা মতন মুখে হাত দিয়ে ইচ্ছে মতন বমি করলাম। পেটে যা ছিল সব বমি করে বের করেছি। পরে তাড়াতাড়ি গিয়ে লেবুটা মুখে দিলাম। নেশাটা কেটে গেছে মোটামুটি, কিন্তু লোকটাকে আর দেখতে পেলাম না। সে তো আমি বমি করে আসার পরেও কিচেনে আমার সাথে এসেছিল, কিন্তু হঠাৎ এই উধাও হয়ে গেল কোথায়? সারা বাড়ি খোঁজ করে লোকটাকে আর পেলাম না। দরজা জানালা সব ভিতর থেকে বন্ধ। তখনই লোকটার বলা কথা মনে পড়ল। সে বলেছিল সব কিছুই আমার ভ্রম, তাছাড়া কিছুই না। সেই মানবের কোনো বাস্তবতা নেই। তার মানে এতদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, যার সমস্ত কিছুই ছিল আমার কল্পনা। আন্ডারওয়্যার পরা অর্ধনগ্ন লোক, যাকে আমি চোখের সামনে অনেকবার দেখেছি, তার মানে সবটাই আমার চোখের ভুল। সবটাই ছিল একটা মিথ্যে কল্পনা। তখনই সাজিয়ার কথা মনে পড়ে। মেয়েটাকে তাহলে ভুল কারণে আমি এতগুলো কথা শুনিয়েছি, ভুল কারণে হাজারটা কষ্ট দিয়েছি। এটা ভাবতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল। চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। না, আমার কলিজাটার সাথে আমি অন্যায় করেছি। ওর থেকে যেভাবেই হোক মাফ চাইতে হবে আমার। সেভাবেই হোক আরিফ আর সাজিয়ার বিয়েটা আটকাতে হবে আমার। কিন্তু কিভাবে আটকাবো আমি ওদের বিয়ে? সাজিয়া কোথায় আছে সেটাই তো আমি জানি না। না, আমি হাল ছাড়ব না। পাতাল থেকে হলেও সাজিয়াকে আমি খুঁজে বের করব। কিন্তু এখন তো সম্ভব না, কারণ রাত বাজে 4টা। সকাল হোক আগে। অপেক্ষা করছি কখন সকাল হবে। অপেক্ষার প্রহর কেটে সকাল হল। কাপড় চোপড় পাল্টে নিলাম। এখনই সাজিয়ার খোঁজে বের হব। ঠিক তখনই ফাহমিদার নাম্বার থেকে একটা মেসেজ আসে। স্যার, আমি সবটাই জেনে গেছি। আমাকে আপনার বিয়ে করতে হবে না। আর ম্যাডামের সাথেও আমার কথা হয়েছে। এই যে নিন ম্যাডামের ঠিকানা। আপনি সেখানে গেলেই ম্যামকে পাবেন। ফাহমিদার কথা অনুযায়ী ঠিকানা বরাবর চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা ঘর। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটা সুন্দরী মেয়ে এসে দরজা খুলে দিল। আপনি রাজভাই? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কে সেটা পরে জানতে পারবেন। আগে ভিতরে আসুন। ঘরের ভিতরে যেতেই দেখি সাজিয়া দাঁড়িয়ে আছে। সাজিয়াকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু সে আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এই আপনার সাহস তো কম না, আপনি আমায় জড়িয়ে ধরেন। সাজিয়া, প্লিজ আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। কিসের মাফ? কোনো মাফ টাফ নাই। যান ফাহমিদার কাছে যান। আমার কাছে কেন মাফ চাচ্ছেন? সাজিয়া, বিশ্বাস করো, আমি এতদিন একটা ভ্রমের মধ্যে ছিলাম, কিন্তু কোনো এক কারণে আমি গতকাল রাতে শিওর হই যে আন্ডারওয়্যার পরা অর্ধবস্ত্র অবস্থার কোনো লোক নেই। সবটাই আমার কল্পনা। বাহ, ভালোই তো। তাহলে বিনা কারণে এতদিন আমাকে কষ্ট দিয়েছেন আপনি?
সাজিয়া তুমি আমায় যা শাস্তি দিবে দাও। আমার ভুল হয়ে গেছে, কিন্তু প্লিজ তুমি আরিফকে বিয়ে করিও না। না, আমি তো ওকেই বিয়ে করব। আমি মাফ চেয়েছি তো সাজিয়া। হাসছে, মাফ চাইলেই কি সব সমাধান হয়ে যায় নাকি? আমায় কত কষ্ট দিয়েছেন, মনে নেই আপনার? আমি জানি না তোমার কাছে কিভাবে মাফ চাইব, কিভাবে নিজের পাপের বোঝা কমাব, কিন্তু এটা বলতে পারি যে আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট ভুলিয়ে দিব। বলেই টান দিয়ে সাজিয়াকে নিজের কাছে নিয়ে আসলাম আর পাগলের মতন চুমু খেতে লাগলাম। পাশেই যে মেয়েটা দাঁড়িয়েছিল সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। মেয়েটা দৌড়ে পালিয়ে গেল। অনেকক্ষণ পর সাজিয়াকে ছেড়ে দিলাম। ওকে আদর করেছি আর দুকড়ে দুকড়ে কান্না করেছি। এই হয়েছে, থাক, আর কান্না করতে হবে না। আর এবারের মতন মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে যেন এমন আর না হয়। আর হবে না। কিন্তু আরিফ? তখনই আরিফ রুম থেকে বের হয়ে আসে, সাথে সেই মেয়েটা। আরে আকাশ ভাই, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? যে তুমি সাজিয়াকে উল্টাপাল্টা সন্দেহ করেছিলে। আরিফ, আমি একটা ভ্রমের মধ্যে ছিলাম, তাই ওকে না জেনে কষ্ট দিয়েছি, কিন্তু এখন সবটাই ক্লিয়ার। যাক, ক্লিয়ার হলেই হয়েছে। সামনের থেকে একটু খেয়াল রাখবেন। আর এই যে আমার বউ সাফা, ওর সাথে পরিচয় হয়ে নিন। তোমার বউ মানে? তুমি না আজ সাজিয়াকে বিয়ে করতে? আরে, ওসব কিছু তো আমাদের প্ল্যান ছিল। সাফার সাথে আমার বিয়ে হয়েছে আজ 6 মাস হতে চলল। সেই আমার স্ত্রী, তাকে রেখে সাজিয়াকে কোনো দুঃখে বিয়ে করতে যাব আমি? কি সব বলছো? আর কিসের প্ল্যান? সাজিয়া একদিন কান্না করতে করতে আমায় ফোন দেয়, পরে সবটা আমাকে বলে। আমি তাকে আমার বাসায় চলে আসতে বলি। সে বলে তুমি নাকি তাকে ডিভোর্স দিয়ে দিতে চাও, কিন্তু সে তোমায় ছাড়তে চায় না। পরে আমরা মিলে একটা প্ল্যান করি যে তোমাকে ওই মেয়ের থেকে দূরে সরাব। পরে আমি আর সাজিয়া মিলে ছবি তুলে তোমায় সেগুলো পাঠাই। কি তোমরা এসব প্ল্যান করেছ? আর আমি কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যাচ্ছি। তিনি একটাই কেঁদেছেন। আমি মনে হয় কাঁদিনি। খোদার কাছে হাত তুলে কান্না করেছি যাতে ফাহমিদার সাথে তোমার বিয়েটা না হয়। আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমি ফাহমিদাকে ফোন দিয়ে সবটাই জেনেছি যে তোমাদের বিয়ে হয়নি। আর তোমাকে পিক পাঠানোর পর তুমি কেমন করেছিলে। তুমি তো দেখি অনেক চালাক হয়ে গেছো সাজিয়া। চালাক না হলে যে তোমায় নিজের করে ধরে রাখতে পারতাম না, সাথে সাথেই ডিভোর্স পেপারে সাইন করে চলে আসতাম। চালাক হয়েছি বলেই শেষ অবধি তোমায় নিজের করে রাখার জন্য চেষ্টা করেছি, আর তাতে সফলও হয়েছি। আমার চালাক মহারানী, চলেন এবার বাড়ি চলেন। চলো। আরিফ, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমার কর্তব্য আমি পালন করেছি, তোমারটা তুমি করো। আর একটা কথা মাথায় রেখো ভাই, সাজিয়া মা হতে চলেছে। কি সাজিয়া মা হতে চলেছে। খুশিতে সাজিয়াকে কোলে তুলে নিয়ে কয়েকটা চুমু বসিয়ে দিলাম গালে। পরে ওকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম। কলিজা, আজকের পর তোমায় আর কোনো দিন কষ্ট দিব না। খুব 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 ভালোবাসবো তোমায়। এরপর কষ্ট দিল সোজা মরে যাব আমি। না সাজিয়া, প্লিজ এভাবে বলো না। তোমায় যে কতটা ভালোবাসি সেটা দ্বিতীয়বারের মতন উপলব্ধি করেছি গতকাল। আবার কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমিও তোমায় খুব ভালোবাসি। সারা জীবন ভালোবাসা দিয়ে এভাবে আমায় আগলে রেখো। রাখব।
মরণের আগ পর্যন্ত এভাবে আগলে রাখব তোমায়। পরপারেও যেন তোমায় পাই, সেভাবেই সংসারটা শুরু করব এবার থেকে দুজনে মিলে। আসুক যত বাধা আসবে, হব না কভু পর। লড়াই করব দুজন মিলে, বাঁধব সুখের ঘর। সমাপ্তি।